ইতিমধ্যেই বাংলা শস্য বীমা প্রকল্পের খরিফ 2025 মরশুমের আবেদন শুরু হয়ে গিয়েছে। অন স্ক্রিন আপনারা ফর্মটিও দেখতে পাচ্ছেন। ফসলের বীমা করার জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের খরিফ মরশুমের এই ফর্মটি পূরণ করে সঙ্গে কিছু ডকুমেন্ট জেরক্স করে অ্যাটাচ করে জমা করলেই আপনার ফসলের বীমা হয়ে থাকবে। তো চলুন আজ আমরা এই ভিডিও থেকে দেখে নেব বাংলা শস্য বীমা প্রকল্পের এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং এই ফর্মটি আপনারা পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে পিডিএফ ফর্মটি পাবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন প্রথমেই দেখতে পাচ্ছেন ফর্মটি বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2025 মরশুম ধানের জন্য আবেদন। এখানে আপনাদের যে ঘরগুলো পূরণ করতে হবে, প্রথমত যে কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে চাচ্ছে সেই কৃষকের নামটা এখানে বসাতে হবে। এই ফর্মটি আপনি বাংলাতেও পূরণ করতে পারেন অথবা ইংলিশেও পূরণ করতে পারেন। যদি আপনি এই ফর্মটি ইংলিশে পূরণ করে থাকেন তাহলে পুরো ফর্মটি ইংলিশ ক্যাপিটাল লেটারে পূরণ করবেন, আর বাংলায় লিখলে বাংলায় লিখে দেবেন। এরপর সেই কৃষকের পিতা মাতা বা স্বামীর নাম অভিভাবকের নামের ঘরের এখানে বসাতে হবে। অর্থাৎ যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের অভিভাবক যদি পিতা হয়ে থাকে তাহলে পিতার উপর টিক করতে হবে, আর অভিভাবকের নামের ঘরের এখানে পিতার নামটি লিখে দিতে হবে। এরপর সেই নির্দিষ্ট কৃষকের বয়সটা কত, আনুমানিক বয়সটা এখানে লিখে দিতে হবে। কৃষক পুরুষ না স্ত্রী তা টিক করতে হবে। এরপর সেই নির্দিষ্ট কৃষকের ভোটার কার্ড ইপিআইসি নং আবশ্যিক। অর্থাৎ যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের ইপিআইসি নং একটা রয়েছে ভোটার কার্ডে, XFB দিয়ে শুরু, সেই ভোটার কার্ডের আইডি নাম্বারটা আপনাদের দিতেই হবে, এটা কিন্তু আবশ্যিক। এরপর সেই নির্দিষ্ট কৃষকের কাস্ট কি রয়েছে, কোন জাতির কৃষক, এসসি না এসটি না ওবিসি, অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি না ওবিসি, সেটা কিন্তু আপনাদের এখান থেকে টিক করতে হবে। এরপর আপনার একটা সক্রিয় মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন। এখানে মোবাইল নম্বরের এখানে ড্যাশ ড্যাশ দেওয়া রয়েছে, এখানে আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে যেটা সক্রিয় চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। এরপর আপনার যে আধার কার্ড নংটা রয়েছে সেটা কিন্তু দিতেই হবে, এটাও কিন্তু আবশ্যিক। অর্থাৎ যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এরপর বসবাসের ঠিকানা, মৌজা, গ্রামের নাম, গ্রামের নামটা এখানে লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন, আপনার ব্লকের নাম লিখে দেবেন, আপনার জেলার নাম লিখে দেবেন। এরপর কেসিসি আছে কিনা, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন, এটা থাকতেই হবে এমনটা কিন্তু না। এরপর কৃষক বন্ধু আইডি, অর্থাৎ আপনার যদি কেবি আইডি থেকে থাকে, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন একটি কেবি আইডি বলে দেওয়া রয়েছে আইডি, সেই আইডিটি আপনাদের এখানে বসাতে হবে। এটা বসাতেই হবে এমনটা কিন্তু না, আপনারা চাইলে বসাতেও পারেন অথবা নাও বসাতে পারেন। অর্থাৎ কৃষক বন্ধু আইডি আবশ্যিক না, এটা দিলেও হবে না দিলেও হবে, না দিলেও আপনার বীমাটি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবার দেখুন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিসূচিত ফসলের নাম, কোন ফসলের জন্য বীমা করছেন, ধানের জন্য, এবং আপনি যে ধানটি রোপণ করেছেন কোন জমিতে ধানটি রোপণ করেছেন এবং সেই জমিটি কোন ব্লকের আন্ডারে এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ যে জমিটিতে ধান রোপণ করেছেন সেই জমিটি কোন ব্লকের আন্ডারে সেই ব্লকের নামটা লিখতে হবে এখানে। এরপর সেই জমিটি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর আপনার মৌজার নামটা এখানে লিখতে হবে ও জেল নংটা এখানে লিখে দিতে হবে। এরপর আপনার খতিয়ান থেকে আপনার খতিয়ান নংটা এখানে বসাতে হবে, দাগ নংটা আপনার এখানে বসাতে হবে, আপনার জয়টি দাগ নং থাকবে এখানে বসাই দিবেন পরপর। এরপর বীমার জন্য প্রস্তাবিত এলাকা একর, আপনার কতটুক জমি রয়েছে তা কিন্তু একরে বসাতে হবে। এরপর আপনাকে আপনার জমির বিবরণ দিতে হবে। না কি বিবরণ দিতে হবে, আপনি যে জমিটিতে ধান রোপণ করেছেন বা ফসল রোপণ করেছেন সেই জমিটি কি আপনার নিজস্ব জমি, না ভাগ চাষি, না ভাড়া নেওয়া চাষি। যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে এবং নিজস্ব জমিতে ধান রোপণ করে থাকেন তাহলে এখানে লিখে দেবেন নিজস্ব জমি। আবার যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন, আইদারি নিয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এখানে লিখে দিতে হবে ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি লিখে দিতে হবে। এরপর সর্বশেষে দেখতে পাচ্ছেন ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, কবে ফসলটি রোপণ করা হয়েছে তার সম্ভাব্য তারিখ, এটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই কয়েকটা বিষয় আপনাদের পূরণ করলেই হয়ে যাবে, অর্থাৎ এই কয়েকটি ঘর পূরণ করলেই হয়ে যাবে। এবার এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কৃষকের ব্যাংকের বিবরণ, ব্র্যাকেটে দেখুন লেখা রয়েছে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের ব্যাংকের বিবরণ দিতে হবে এবং সেই নির্দিষ্ট কৃষকের ব্যাংকের সঙ্গে যাতে আধার লিঙ্ক থাকে তবেই তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হবে। যাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকবে না তাদের আবেদনগুলো রিজেক্টও হতে পারে। এখানে কৃষকের নাম দিতে হবে ব্যাংকের পাসবই অনুযায়ী, ব্যাংকের পাসবইয়ে যেমনটা নাম দেওয়া রয়েছে ঠিক তেমনভাবেই দেখে দেখে এই ঘরে বসাতে হবে। এরপর সেই কৃষকের কোন ব্যাংকে পাসবই রয়েছে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা দিতে হবে। স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে নাকি পাঞ্জাব ব্যাংকে নাকি সেন্ট্রাল ব্যাংকে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে।
এরপর ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নং সমস্তটাই কিন্তু আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। আইএফএসসি কোডও কিন্তু প্রথম পাতায় পেয়ে যাবেন এবং অ্যাকাউন্টের ধরন, কোন ধরনের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে অ্যাকাউন্টের ধরনটা দিতে হবে। এবার দেখুন বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের বীমা করার জন্য কৃষকদের বাধ্যতামূলক হিসাবে কোন কোন নথি দাখিল করতে হবে। 1. কেওয়াইসি নথি হিসাবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি জমা করতে হবে। 2. পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নং অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিলেই হয়ে যাবে। 3. খতিয়ান পর্চা সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে। ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃত্ব প্রদত্ত দিতে হবে। এরপর দেখুন 4 নম্বরে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র। ব্র্যাকেটে লেখা রয়েছে রোপণ করছেন বা করবেন। এরপর আপনি ঘোষণা দিতেছেন ক. আমি এই যোজনার বিবরণ পড়েছি বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। খ. আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমের জন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতির কোনো ফসল বীমা করিনি। এরপর দেখুন গ. আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলেও তাও মনে রাখব। ঘ. কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। এরপর আবেদনকারীকে সাইডে এখানে একটি সই করতে হবে। যদি আবেদনকারী সই করতে না পারে তাহলে টিপ সই দিবে। এরপর সর্বশেষ বাংলা শস্য বীমা প্রকল্পের প্রাপ্তি স্বীকারের এই নিচটুকু পূরণ করে জমা করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। যদিও বাংলা শস্য বীমা প্রকল্পের যেখানে ফর্ম জমা নেওয়া হয় সেখানে আধিকারিকেরা এই প্রাপ্তি স্বীকারের নিচটুকু পূরণ করে দেয়, অর্থাৎ আধিকারিকেরাই পূরণ করে কিন্তু জমা নেয়। আবার অনেক সময় আপনাদের দ্বারাই কিন্তু পূরণ করে নেওয়া হয়। তো আপনারা পুরো ফর্ম ফিল আপটা দেখে নিলেন, এইটুকু দেখে নিন, আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো দেখুন প্রাপ্তি স্বীকার কিভাবে পূরণ করবেন। প্রথমত শ্রী শ্রীমতী যে আবেদন করছে সেই আবেদনকারীর নাম এখানে হবে। এরপর সেই নির্দিষ্ট আবেদনকারীর পিতা বা স্বামীর নাম, অভিভাবকের নামের এখানে বসবে। সেই আবেদনকারীর গ্রামের নাম, এরপর ব্লকের নাম, জেলার নাম, এরপর নিকট হইতে তারিখ, এখানে তারিখটা দিতে হবে। তারিখটা বসা হয়ে গেলে কোন ফসলের জন্য আবেদন করছেন, ধানের জন্য আবেদন করছেন, এখানে ধান লিখে দেবেন। এরপর শ্রী শ্রীমতী আবেদনকারীর নাম, এরপর আবেদনকারীর ব্যাংকের নাম্বার, এরপর ব্যাংকের শাখা, অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলেই আপনাদের প্রাপ্তি স্বীকার হয়ে যাবে। এবং এরপর সমস্ত ডকুমেন্ট জেরক্স করার পর আপনাকে জমা করতে হবে। কোন কোন ডকুমেন্ট আপনাকে জেরক্স করতে হবে, যেমন ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এবং আপনার নিজস্ব জমি হয়ে থাকলে কি করতে হবে, এবং আপনি যদি ভাগচাষী হয়ে থাকেন তাহলে কি করতে হবে, সেটা এখানে আপনারা বুঝতেই পারলেন। তো বুঝতেই পারছেন ইতিমধ্যে আপনাদের সমস্ত ফর্ম ফিল আপ প্রসেস দেখিয়ে দিলাম। বাংলা শস্য বীমা খরিফ 2025 মরশুমের আবেদন শুরু হয়েছে। তবে এখানেই আপনাদের জানিয়ে রাখবো, এবারে বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা কোম্পানি কিন্তু চেঞ্জ হয়েছে। এবারে কিন্তু বীমা কোম্পানি হিসাবে থাকছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। এর আগে বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা কোম্পানি হিসাবে ছিল বাজাজ এলিয়েন্স, এবারে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এসেছে। তো বুঝতেই পারছেন কোম্পানিগুলো কিন্তু চেঞ্জ হয়। তো এবারে বাংলা শস্য বীমা প্রকল্পের খরিফ 2025 মরশুমের আবেদন শুরু হয়েছে। সম্প্রতি দুয়ারি সরকার ক্যাম্পেও কিন্তু আবেদন সংগ্রহ করা হচ্ছে। আপনারা চাইলে সরাসরি দুয়ারি সরকার ক্যাম্পেও গিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম সংগ্রহ করে জমা করতে পারেন, অথবা কৃষি অফিসে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি সংগ্রহ করে জমা করতে পারেন। পাশাপাশি এই ফর্মটি আপনারা কোথা থেকে পিডিএফ ডাউনলোড করবেন, আপনারা চাইলে আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে জয়েন হয়ে আমাদের মেসেজ দিবেন, আপনাদের ফর্মটি পিডিএফ করে পাঠিয়ে দেবো। অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, সেখানে কিন্তু আমরা অলরেডি এই ফর্মটি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা কম বেশি প্রত্যেককেই জানেন বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আপনার ফসলের বীমা হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগে বা বন্যার কারণে বা অন্যান্য কারণে আপনার ফসলের যদি ক্ষতি হয়ে থাকে, আপনার জমিতে যতটুকু পরিমাণে ফসলের ক্ষতি হবে তার ভিত্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফসলের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হয় বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায়। তাই বাংলা শস্য বীমা প্রকল্পে সকলেই আবেদন করবেন, কোনো রকম কিন্তু খরচা হয় না বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে। আপনারা বিনামূল্যে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে বছরে দুবার আবেদন করা যায়, একটি হচ্ছে খরিফ মরশুমে, আরেকটি হচ্ছে রবি মরশুমে। ইতিমধ্যেই খরিফ মরশুমের আবেদন চলছে, যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে রাখবেন। আবেদন করলে আপনার ফসলের যদি ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন সমস্ত বিষয় দেখিয়ে দিলাম। আরও কোনো কিছু জানার থাকলে
কমেন্টে জানিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও জানিয়ে রাখছি, যাদের এই ফর্মটি পিডিএফ এর প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে জয়েন হয়ে আমাদের মেসেজ করবেন, আপনাদের পার্সোনালি আমরা কিন্তু ফর্ম পাঠিয়ে দেব। তো এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।